আম্পান ভাসিয়ে নিয়েছে ৪,০০০-এর বেশি চিংড়ি ঘের, ভয়াবহ ক্ষতির মুখে চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি, ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাতকরণের পরামর্শ। স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঈদে বাড়ি ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়। যানবাহন চলাচলে নিষেধাজ্ঞায় শিথিলতায় বাড়াচ্ছে ব্যাপক হারে করোনা সংক্রমণের শঙ্কা। এবং করোনার ক্ষতি কমাতে অনলাইন ক্লাসের পরামর্শ ইউজিসির। ডিজিটাল সরঞ্জামের অভাব ও ইন্টারনেটের খরচ বেশি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদে আজও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। গতকাল দিন ও রাতে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় আজ বের হওয়ার মুখগুলোতে অন্য দিনের চেয়ে চাপ কিছুটা কম। তবে যারা বের হয়েছেন তারা রয়েছেন যানবাহন সংকটে। আবার পেলেও সেখানে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বিকল্প উপায় না থাকায় মোটরসাইকেল, প্রাইভেট কার বা অটোরিকশা করেই রওনা দিয়েছেন ঘরমুখে। এদিন সড়কে বা যানবাহনের যাত্রী বা চালক কাউকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। এদিকে করোনা ঝুঁকির মধ্যেও ঈদ উপলক্ষে পাটুরিয়া দৌলতদে এবং কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার আগেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড় করেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। করোনার ঝুঁকি নিয়েই পদ্মা পাড়ি দেন তারা। এ রুটে 15টি ফেরি চলাচল করছে। এদিকে মহাসড়কে চেকপোস্ট থাকলেও পুলিশের তৎপরতা তেমন দেখা মেলেনি। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে রয়েছে মানুষের ঢল। গণপরিবহন বন্ধ থাকায় 3 হুইলার, মোটরসাইকেল বা ট্রাকে করে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছেন যাত্রীরা। এ রুটে 17টির মধ্যে 12টি ফেরি চলাচল করছে। রাস্তাঘাট ফাঁকা। নড়েলে যাচ্ছি মা বাবার সাথে ঈদ করতে। বাড়িতে যাচ্ছি মা বাবা এবং আমার ভাইয়ের সাথে ঈদ করতে। এবার জানি যে ঈদের নামাজ হবে মসজিদে, তারপরেও আমরা যাবো আর কি, যে দেশের সবার সাথে দেখা করব, কুশল বিনিময় করব। বাবা মার সাথে দেখা করব, ছুটি পাইছি, এই লকডাউন শিথিল হয়েছে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। ব্যক্তিগত গাড়ি চলাচল শিথিল করার পর তুলে নেওয়া হয়েছে রাজধানী প্রবেশ ও বাহির হওয়ার মুখের পুলিশের চেকপোস্ট। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। তবে শুরুতে যাচ্ছি মামুনের কাছে। মামুন, তবে গতকাল ঘোষণা আসার পর থেকে আমরা দিনে এবং রাতে যে পরিমাণ জনউপস্থিতি দেখেছি যারা ঢাকা ছাড়তে ইচ্ছুক, এই সংখ্যাটা কিন্তু আজ আমরা সকাল থেকে দেখছি অনেকটাই কম। আমরা রয়েছি রাজধানীর গাবতলী হয়ে ঢাকা থেকে বের হওয়ার যে বহির্মুখ রয়েছে সেখানে। এখান দিয়ে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে ঢাকা থেকে বের হওয়ার যে ঘরমুখ মানুষ, সেই ঘরমুখ মানুষের চাপ অনেকটাই কম। আপনি জানেন যে গতকাল এই ঘোষণা আসার পর থেকে অসংখ্য মানুষ তারা দিন রাতে যে যেভাবে পেরেছেন ঢাকা ছেড়ে গেছেন। তারপরও আজকে যে অল্প বিস্তর মানুষ বের হয়েছেন তারা ঢাকা ছাড়ছেন এবং নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা ঢাকা ছাড়তে পারছেন। তবে এখানে তারা যে সমস্যায় পড়েছেন তা হলো যে তারা এখানে পর্যাপ্ত যানবাহন পাচ্ছেন না। আর যে যানবাহনগুলো পাচ্ছেন তার ভিতরে অধিকাংশই হলো ব্যক্তিগত গাড়ি, কাভার্ড ভ্যান বা অটোরিকশা। তো এই যে যানবাহনগুলো পাওয়া যাচ্ছে এই যানবাহনগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া, আসলে দ্বিগুণেরও বেশি ভাড়া চাওয়া হচ্ছে। তারপরেও কিন্তু মানুষ আসলে ফিরছেন, তারা ঘরে যাওয়ার জন্য, স্বজনদের সাথে ঈদ করার জন্য তারা কিন্তু এই বেশি ভাড়া দিয়ে, বাড়তি ভাড়া দিয়েই যাচ্ছেন। তবে উল্লেখ করার মতো বিষয় যেটি, যে এই যে যানবাহনগুলোতে যারা যাচ্ছেন তারা কিন্তু কেউই স্বাস্থ্যবিধি মানছেন না, না চালক না যাত্রী। গাদাগাদি করে কিন্তু একজনের পাশে আরেকজন বসে যাচ্ছেন। আমরা দেখেছি মোটরসাইকেলে করে যাত্রী পরিবহন করতে, সেখানেও দেখেছি আমরা যে একটি বাইকে তিনজন করে নেওয়া হচ্ছে এবং সেখানেও কিন্তু আপনি জানেন যে সামাজিক দূরত্ব মেনে চলার কোনো সুযোগই নেই। তো এইভাবে আসলে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির কথা শুরু থেকে যেভাবে জোর দেওয়া হচ্ছিল, এই ঘোষণা আসার পর থেকে কিন্তু গতকাল আমরা দেখেছি সকাল থেকেই যে যারা যাচ্ছিলেন তারা
মাইক্রোতে বা ব্যক্তিগত গাড়িতে চড়ে বা যেভাবে যাচ্ছিলেন না কেন তারা কিন্তু কেউই স্বাস্থ্যবিধি মানছিলেন না। এতে কিন্তু সংক্রমণের ঝুঁকি অনেকটাই বাড়ছে। আর এখানে পায়ে হেঁটে অনেকে যাওয়ার চেষ্টা করছেন, যারা সাভার বা নিকটের কোনো জেলায় যাবেন তারা কিছু দূর পায়ে হেঁটে, তারপরে অটোরিকশা নিয়ে, তারপরে আবার হয়তো পায়ে হেঁটে তারা যাওয়ার চেষ্টা করছেন। তো আমার কাছে ঢাকা থেকে ছিল এতটুকুই। আমরা এখন চলে যাচ্ছি পাটুরিয়াতে, সেখানে ঘরমুখ মানুষের খবর জানাবেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ কামরুজ্জামান মামুন। তো এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ার কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষের বেশ চাপ রয়েছে। আসলে ঢাকার মহাসড়কে কোনোটা কিন্তু পুলিশি নজরদারি বা কড়াকড়ি না থাকায় পাটুরিয়া ঘাটে কিন্তু তারা নির্বিঘ্নে নিরাপদে কিন্তু যাত্রীরা আসছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে ঈদে তারা ঘরে ফেরার জন্যই কিন্তু তারা রওনা হয়েছে এবং গতকালকে অনেকেই জেনেছে যে এই মুহূর্তে কিন্তু মহাসড়কে এবং ঘাট এলাকায় কোনো কড়াকড়ি নেই এবং স্থিতিশীলতা রয়েছে লকডাউনের। সেই ক্ষেত্রে কিন্তু তারা এবং একদম হাসি খুশি মুখে যে ঈদের যে আনন্দ উল্লাস তা নিয়েই কিন্তু এই ঘাট পার হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোরোটে মোট 15টি ফেরি চলাচল করছে, অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পরে কিন্তু কয়েকটি ফেরি আবার ওয়াশ করার জন্য বা পরিষ্কার করার জন্য থাকে, সেটা কিন্তু এখন রয়েছে। আর বাদ বাকি ফেরিগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। সেই ক্ষেত্রে কিন্তু ছোট যানবাহন যেগুলো রয়েছে, অর্থাৎ প্রাইভেট কার, মোটর বাইক এবং সিএনজি অটোরিকশা, অনেকে কিন্তু সেটা ঢাকা বা আশপাশ থেকে এসে পাটুরিয়া ঘাটে এসে তারা নামছে এবং এইটুকু আবার পায়ে হেঁটে ফেরি পার হয়ে তারা উপার দিয়ে আবার অন্য গাড়িতে তারা গন্তব্যস্থলে পৌঁছাবে। সব কিছু মিলিয়ে কিন্তু এই যে ছোট্ট শিশু থেকে শুরু করে এবং বয়স্ক লোক পর্যন্ত আমি দেখেছি ঘাট পার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে তারা বলছে আসলে স্বজনদের সাথে নারীর টানে ঈদ করার জন্য এবং সরকারের যে বিধিনিষেধ স্থিতিশীলতার কারণেই কিন্তু তারা আজকে যদিও তারা ঈদে বাড়ি ফেরার জন্য একদম ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আজকে তারা ঘরে ফিরছে। সব কিছু মিলিয়ে যে ভাইরাস সংক্রমণের যে আশঙ্কা তা কিন্তু থেকে যাচ্ছে। এই ছিল রাব্বি পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। ঈদে ঘরমুখ মানুষের চাপ এবং তাতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং এর আগে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। করোনার কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও চিন্তিত নন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 60%। 47% অনলাইনে ক্লাস করতে আগ্রহী হলেও প্রায় সব শিক্ষার্থী মনে করেন ইন্টারনেট খরচ অনেক বেশি। আবার 60% শিক্ষক মনে করেন ডিজিটাল সরঞ্জামাদির অভাব রয়েছে বিশ্ববিদ্যালয়ে। মহামারীকালীন উচ্চশিক্ষাদান পদ্ধতি নিয়ে করা এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সীমাবদ্ধতা মেনেই অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ইউনেস্কোর তথ্য, করোনার কারণে বিশ্বব্যাপী 159 কোটি আর বাংলাদেশে 12 লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পড়তে যাচ্ছেন সেশন জটের ফাঁদে। তবে এটা নিয়ে মোটেও চিন্তিত নয় বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের 60%। মাত্র 22% জানিয়েছেন উদ্বেগের কথা, আর 47% শিক্ষার্থীর আগ্রহ আছে অনলাইনে ক্লাস করার। যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর করা ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড টু ডেলিভার ইফেক্টিভ অনলাইন এডুকেশন শীর্ষক যৌথ জরিপে উঠে এসেছে এসব তথ্য। অনলাইন জরিপে অংশ নেওয়া 695 শিক্ষার্থীর 78% মত ইন্টারনেট খরচ বেশি আর 3 ভাগের নেই ইন্টারনেট সুবিধা। বিভিন্ন যে ফোন কোম্পানিজ গুলো আছে তাদের অনেক সিএসআর থাকে, সেই সিএসআর থেকে ওনারা বিভিন্ন প্যাকেজ স্টুডেন্টদের জন্য অফার করতে পারে। জরিপে মতামত দেয়া 83 জন শিক্ষকের মধ্যে 80% অনলাইনে ক্লাস নিতে আগ্রহ দেখালেও 60% মনে করেন এজন্য প্রস্তুত নয় বিশ্ববিদ্যালয়। অনেকের কাছেই কোনো কম্পিউটার বা স্মার্টফোন নেই, সেটা কেনার জন্য তাদেরকে সরকার থেকে অনুদান দেয়া হতে পারে, যেটা এই প্যান্ডেমিক শেষ হলে আবার ইউনিভার্সিটির মালিকানায় ফেরত যাবে।
ইউজিসি বলছে ক্লাস পরীক্ষা ও মূল্যায়নের বিকল্প রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। কাজ চলছে ইন্টারনেট সুবিধা বাড়ানোর। ক্লাস পারলে ক্লাস নাও, পরীক্ষা টরীক্ষা নর্মালাইজ হলে তারপরেও নেওয়া যায়, এটা আমাদের একটা জেনারেল গাইডলাইন ছিল। কারণ সব জায়গায় তো ইন্টারনেট নাই। এই সিচুয়েশনের মধ্যেও আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ইন্টারনেটের এই সমস্ত ব্যবস্থার জন্য আমরা তাদের সাথে কথা বলি। অনলাইন ক্লাসে স্মার্টফোন উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানোর পরামর্শও দেয়া হয়েছে ওই জরিপে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষদের মুখে ঈদের আনন্দ ফোটাতে 1 মিনিটের ঈদ বাজারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রাব্বি। 10টা থেকে 11টা মাত্র 60 মিনিট, সেই 60 মিনিটে বাজার করে ফিরে গেছে 3000-এর বেশি অসহায় মানুষ। আপনারা জানেন যে সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেড গত কয়েকদিন ধরে ব্যতিক্রমী কিছু বাজার ব্যবস্থা চালু করতে। সেটি প্রথমে তাদের ছিল সবজি বাজার, যে 1 মিনিটে সবজি বাজার প্রান্তিক গ্রামের বিভিন্ন এলাকা থেকে তারা সবজি কিনে এনে সাধারণ মানুষের কাছে তুলে দিয়েছে। প্রায় অন্তত 15,000 মানুষের কাছে সেই সবজি তারা তুলে দিয়েছিল 3 দিনের সে 1 মিনিট ঈদ বাজারের মাধ্যমে। এরপর সবজি বাজার, তারপর তারা শুরু করেছে ঈদ বাজার। গতকালকে ছিল ঈদ বাজারের প্রথম দিন, আজকে ঈদ বাজারের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনের বাজার আমরা দেখেছি তারা টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং লুঙ্গি এবং পাশাপাশি চাল, ডাল, তেল এবং মুরগির মাংস দিচ্ছে অসহায় মানুষকে। তা আমরা কথা বলেছিলাম 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এসে, তিনি আমাদেরকে যেটি বলেছেন তারা দুটি উদ্দেশ্যে নিয়ে কাজটি করছেন। তারা প্রান্তিক মানুষকে সহযোগিতা করতে চান। আপনি জানেন যে করোনা ভাইরাস সংক্রমণের সময় এসে কিন্তু প্রান্তিক মানুষ তাদের উৎপাদিত পণ্য নিয়ে তারা কিছুটা বেকায়দা অবস্থায় তারা বিক্রি করতে পারছে না, বা সেগুলো অনেকটা অবিকৃত অবস্থায় রয়ে গেছে। সেই অবিকৃত পণ্যগুলি কিন্তু সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেড কিনে আনছে। কিনে এনে তারা আবার সামাজিক দূরত্ব নিশ্চিত করে সেগুলো আবার সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। তাহলে দুইটি পক্ষকে তারা উপকৃত করতেছে। যেমন আজকে যে ঈদ বাজার, সেই ঈদ বাজার আমরা দেখেছি তারা প্রায় কয়েক হাজার শাড়ি যেমন কিনেছে তাঁতপল্লী থেকে, ঠিক তেমনি লুঙ্গি কিনে এনেছে তারা তাঁতপল্লীতে, এবং যারা প্রান্তিক বাজারগুলিতে তারা কিনে এনেছে নানা ধরনের যে চাল, ডাল এবং মাংসগুলো। এরপরে দুটি পক্ষ সহযোগিতা পাচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু এই করোনা ভাইরাসের দুঃসময়ে এসে প্রথম পর্যায়ে তারা সামাজিক দূরত্বের নিশ্চিতের কাজ করেছিল। এরপর তারা কাজ করেছে প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে। এরপর তারা আসলে যে ত্রাণ সহযোগিতা দিয়েছে সাধারণ মানুষকে। এরপর তারা শুরু করেছিল এই ইউনিটটি শুরু করেছিল 1 মিনিটের সবজি বাজার, এবং তারপর তারা শুরু করেছে 1 মিনিটের ঈদ বাজার। তাদের যেটা হলো ঈদের সময় যে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চায় সেনাবাহিনীর এই ইউনিটটি সেই লক্ষ্যে তারা এই কাজটি করে। তাদের একটা বিষয় হলো তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা অসহায় মানুষদের একটা তালিকা করেছে। সে তালিকা তারা ডাটাবেজের মাধ্যমে তারা অসহায় মানুষের হাতে 1 মিনিটের মধ্যে, এখানে দেখছে লাইন ধরে সামাজিক দূরত্ব নিশ্চিতের পরে তারা 1 মিনিটের মধ্যে তাদের বাজার নিয়ে তারা বাসায় ফিরে গেছে। এবং বাজারে প্রবেশের আগে তাদেরকে কিন্তু জীবাণুমুক্ত করা হয়েছে, তাদেরকে সাবান দেওয়া হয়েছে, তাদেরকে মাস্ক দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেড যে একদিনের একটা ঈদ বাজারের মাধ্যমে মাত্র 1 ঘন্টায় 3000-এর বেশি মানুষকে তারা সহযোগিতা দিয়েছে, এবং যে সহযোগিতাগুলো তারা কিনে এনেছে প্রান্তিক তাঁতিদের কাছ থেকে, অর্থাৎ টাঙ্গাইলের তাঁতিদের কাছ থেকে তারা কিনে এনেছিল। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সেনাবাহিনীর 1 মিনিটের ঈদ বাজারের সর্বশেষ তথ্য। সেনাবাহিনীর 1 মিনিটের ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে কমল দে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাগেরহাটের 4500-এরও বেশি চিংড়ি ঘের ভেসে গেছে। আর এতে ভয়াবহ ক্ষতির মুখে দুশ্চিন্তায় হাজারো চিংড়ি চাষি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলার মৎস্য বিভাগ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলা মহামারী করোনার মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিপর্যস্ত বাগেরহাটের চিংড়ি চাষিরা। বেড়িবাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উঠছে, জলোচ্ছ্বাসের পানিতে 4500 চিংড়ি ঘের ভেসে গেছে। জেলা সদর রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভয়াবহ এই আর্থিক ক্ষতির মুখে সরকারের সহায়তা চান মাছ চাষিরা। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হলেও সরকারি সহায়তা দেয়া হয় না বলে অভিযোগ চিংড়ি চাষিদের। পানি উঠে একদম সমস্ত টোটাল গেট বেড়ি সব নষ্ট হয়েছে। গেট বেড়ি পানি উত্তোলনে ভেঙে নদীতে চলে গেছে। সরকার একটু আমাদের দিক দয়া করে তাহলে আল্লাহর রহমতে আমরা মনে হয় খুব সম্ভাবনা বেঁচে যাব। অসংখ্য মাছের ঘের ভেসে যাওয়ার কথা স্বীকার করলেও ক্ষতির পরিমাণ মাত্র 2 কোটি বলে মনে করেন জেলার মৎস্য কর্মকর্তা। সব মিলিয়ে প্রাথমিকভাবে আমরা 2,90,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে।
তবে জেলার এই মৎস্য চাষীর নেতার দাবি, ঘের ভেসে যাওয়ায় অন্তত 70 থেকে 80 কোটি টাকা ক্ষতি হয়েছে। 70 থেকে 80 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা চলতে থাকলে চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়ে যাবে। জেলার প্রায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে প্রায় 32,000 মেট্রিক টন বাগদা ও গলদা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড় আমপানের কারণে গাছ থেকে আম ঝরে পড়ায় দিশেহারা জেলার বাগান মালিকরা। আর এতে 50 কোটি টাকারও বেশি ক্ষতি আম হয়েছে বলে দাবি বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাত করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসবে বলেও মনে করেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। আমের রাজধানী বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ঘূর্ণিঝড় আমপানের কারণে শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচল ও সদর উপজেলায় আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগান মালিকরা বলছেন, চলতি মৌসুমে করোনার প্রাদুর্ভাবের জন্য ক্ষতির আশঙ্কা না কাটার আগেই প্রবল ঝড়ে উপড়ে পড়েছে অনেক আম গাছ, ভেঙেছে ডালপালাও। এতে গাছের আম পড়ে আছে মাটিতে। এ অবস্থায় দিশেহারা বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমফান ঝড়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছে, উপড়ে গেছে। ঝড়ের কারণে আম বিক্রি বাটা আমাদের বন্ধ হয়ে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন বাজারজাতকরণের জন্য সুদৃষ্টি কামনা করছে। আম ব্যবসায়ী সহ সবাই খুব আতঙ্কের মধ্যে আছে। ঝড়ে 50 কোটি টাকারও বেশি আম নষ্ট হয়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। ঘূর্ণিঝড়ে আমপানের ফলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় 15 থেকে 20% আম নষ্ট হয়েছে, যার মূল্য প্রায় 50 কোটি টাকার ঊর্ধ্বে। ত্রাণ সহায়তার সাথে এই আমকে যদি সরকার ক্রয় করে, মানুষকে সহযোগিতা করে, তাহলে আমাদের এই আম চাষিরা অনেক উপকৃত হবে। এই ফল গবেষকের মতে ঝড়ে জেলায় 10 ভাগ আম ঝরে পড়ে গেছে। দেখা গেছে যে গড়ে 10% আম ঝরে পড়ছে আর কি। ঝরে পড়া আমগুলোকে আমরা যদি হাইজেনিক অবস্থা মেনটেন করে নিরাপদ ব্যবস্থার মাধ্যমে যদি আমরা ঢাকা সহ বিভিন্ন শহরে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে সেই আমগুলোর থেকে আমরা একটা মূল্য পাব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় 33,000 হেক্টর জমির বাগানে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। খোলা আকাশের নিচেই রাত কাটছে বরগুনার হাজারো পরিবার। ঘূর্ণিঝড় আমপান কেড়ে নিয়েছে তাদের মাথা গোঁজার ঠাঁই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। ঘরহীন মানুষের দুরবস্থার কথা জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। ঘূর্ণিঝড় আমপানের প্রবল বাতাস দুমড়ে মুচড়ে দিয়েছে বরগুনার কালীবাড়ি এলাকার শেখরের ছোট এ বসত ঘরটি। সপরিবারে তাই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিজের মাথায় ছাদ না থাকলেও সন্তানকে আঁচলে ঢাকার চেষ্টা এ মায়ের। ঘর ভাঙ্গিয়ে গেছে যাওয়ার পর আমরা ওই সাইকেল সেন্টারে যাই উঠছি, ওঠার পর তারপরে এখন আপাতত থাকবো কই, এখন বর্তমানে আবার শাবক জায়গায় আছে। এখন তো আছি দুরবস্থায়, এখন টাকা পয়সাও তো নাই, কবে কি ঘর উঠাইতে পারি জানি না। অনেকেই আছেন বিধ্বস্ত ও গাছ চাপা পড়া ঘরের মধ্যে, যা নতুন করে জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাদের। খুব অসহায়, ঘর নাই, বাড়ি নেই, ভাঙ্গে চুর যাবে একসাথে। ওই তো ভাঙ্গা চুরো ঘরে থাকবো, বৃষ্টি হলে তো বইতে লাগবে। অবশ্য জেলা প্রশাসক জানালেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছেন তারা। আমরা 100 জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এবং নগদ টাকা বিতরণ করব, সাথে সাথে তাদেরকে খাবার, শুকনো খাবারের যে প্যাকেজ আছে সেটাও আমরা দিব। বরগুনা জেলার 6 উপজেলায় 9,800 কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড় আমপানে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল জনপদ। গৃহহারা হয়েছেন লাখো মানুষ। আর একরের পর একর ফসলি জমি পরিণত হয়েছে কুল কিনারাহীন নদীতে। সাইক্লোন আমপানের তাণ্ডবের পর এমনই অবস্থা এখন খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনার উপকূলীয় এলাকায়। হেলিকপ্টারে পরিদর্শনে গিয়ে এমনই দৃশ্য উঠে এসেছে সময় সংবাদের ক্যামেরায়। মিজানুর রহমানের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। যেন সাগর, নদী আর জনপদ মিলেমিশে একাকার। আকাশ থেকে যেদিকে চোখ যায় পানি আর পানি। এর মাঝে তাণ্ডবের চিহ্ন হিসেবে ডুবুডুবু অবস্থায় দাঁড়িয়ে আছে কিছু টিনের ঘরের অংশবিশেষ।
সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবের দুদিন পর হেলিকপ্টারে চড়ে উপকূলীয় এলাকা পরিদর্শনে গিয়ে খুলনার কয়রায় এমন দৃশ্য চোখে পড়ে সময় সংবাদের ক্যামেরায়। এই এলাকায় প্রায় সব বাঁধ ভেঙে প্লাবিত বেশিরভাগ গ্রাম, ভেসে গেছে শত শত মাছের ঘের, ডুবে গেছে কৃষকের সাথের সবুজ ফসলের ক্ষেত। একই অবস্থা দেখা যায় পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলাতেও। সুন্দরবন লাগোয়া বলেই হয়তো আম্পানের তাণ্ডবে পুরোপুরি বিলীন হয়নি সাতক্ষীরার এই উপকূলীয় এলাকা। আকাশপথে সুন্দরবন পার হয়েই ফের চোখে পড়ে বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং পটুয়াখালী ও বরগুনার ভয়াবহতার চিত্র। সেখানেও কোনটি নদী আর কোনটি জনপদ বা ফসলের ক্ষেত তা আলাদা করা কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ বাঁধই ছিল পানির নিচে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আকাশপথে এই আয়োজন করলেও অজানা কারণে খুলনা বা বরিশালের কোনো উপকূলীয় অঞ্চলে না নেমে নোয়াখালীর ভাসানচরে গিয়ে হেলিকপ্টার নামে। যে অঞ্চলগুলো আমরা পরিদর্শন করলাম সেখানে কিন্তু কোনো ঘর বাড়ি বিধ্বস্ত হতে দেখি নাই, মাঠে কোনো ফসল নাই, সব ফসলও কাটা হয়ে গেছে। প্রাথমিক যে আমরা রিপোর্ট পেয়েছি সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ত্রাণ সহায়তা এবং গৃহ নির্মাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছি। পানি সম্পদ উপমন্ত্রী প্রকৃতির কাছে নত স্বীকার করে জানান, এসব এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী কাজ শুরু করেছে। 84টি বাঁধ আমাদের ভেঙেছে এবং 250টির মতো জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। 8 থেকে 10 ফিট 12 ফিট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে 4টি এলাকা সাতক্ষীরা এবং বাগেরহাটের সেনাবাহিনীর কর্মকর্তারা অলরেডি স্পটে পৌঁছেছেন। সরকারি তথ্যমতে দেশে মোট প্রায় 22,000 কিলোমিটার এলাকায় বাঁধ রয়েছে, যার 90 ভাগই কাঁচা বা অস্থায়ী। বাংলাদেশের উপকূলবর্তী এলাকার বেড়িবাঁধগুলোর অবস্থান যে কতটা নাজুক তা ঘূর্ণিঝড় আম্পান এসে বাংলাদেশের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়ে গেল। পাশাপাশি শুধু যে উপকূলবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ নয়, যে কোনো ঘূর্ণিঝড়ে পুরো দেশই যে ধীরে ধীরে ঝুঁকির মধ্যে পড়ছে তাও প্রমাণ করে গেল এই ঘূর্ণিঝড় আম্পান। রাকিব, সময় সংবাদ, শরণখোলা, বাগেরহাট। প্রায় 98% কারখানা তাদের শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করলেও এখনও বাকি 48টি পোশাক কারখানার বেতন। শনিবার পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে একথা জানানো হয়। বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত 1926টি কারখানার মধ্যে 1878টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। এর মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 19,86 জন শ্রমিক তাদের এপ্রিল মাসের বেতন পেয়েছেন। এছাড়াও এখনো পর্যন্ত ঈদের বোনাস দিয়েছে 1449টি কারখানা। আজ আরও অনেক কারখানা ঈদ বোনাস পরিশোধ করবে বলে জানিয়েছে সংগঠনটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আম্পান ভাসিয়ে নিয়েছে 4,000-এরও বেশি চিংড়ি ঘের, ভয়াবহ ক্ষতির মুখে চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি, ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাতকরণের পরামর্শ। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়। যানবাহন চলাচলের নিষেধাজ্ঞায় শিথিলতা বাড়াচ্ছে ব্যাপক হারে করোনা সংক্রমণের শঙ্কা। এবং করোনার ক্ষতি কমাতে অনলাইন ক্লাসের পরামর্শ ইউজিসির। ডিজিটাল সরঞ্জামের অভাব ও ইন্টারনেটের খরচ বেশি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই ছিল সময়ের বাণীতে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।